ধর্ম, সমাজ সব ক্ষেত্রেই বাবা মায়ের সম্মান সব থেকে বেশি। সব সম্পর্কের ওপরে স্থান দেওয়া হয়েছে বাবা মা এবং সন্তানের সম্পর্কটাকে। আমরা সবাই আমাদের বাবা মাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু সবাই কি সেই সম্পর্কের সম্মানটা ধরে রাখতে পারি? প্রতিনিয়ত এমন অনেক বাবা মায়ের ব্যাপারে আমরা জানতে পারি যাদের ছেলেমেয়েরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বৃদ্ধ বয়সে ফেলে এসেছে কোনো অচেনা জায়গায়। আজকে এমনই এক হতভাগা বাবার গল্প শোনাবো আপনাদের, যার 3টে ছেলে থাকা সত্ত্বেও তাকে যেতে হয় বনবাসে, হারাতে হয় সবকিছু। কি এমন হয়েছিল তার সাথে? কেন তাকে যেতে হয়েছিল বনবাসে? এটারই উত্তর জানবো সদ্য মুক্তি পাওয়া একটা অসাধারণ মুভি বনবাসের গল্প থেকে। প্রতিনিয়ত রিলিজ হওয়া অ্যাকশন, কমেডি, থ্রিলার মুভির ভিড়ে এই মুভিটা অন্যরকম ভালো লাগার জায়গা তৈরি করে নেবে আপনার মনে, এই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই গল্প এবং তার প্রত্যেকটা ইমোশন আপনার মন ছুঁয়ে যাবে। তাই চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সাথে আছি আমি নুসরাত। আজকের গল্পটা দীপক নামের একটা লোককে নিয়ে। সে তার ওয়াইফ বিমলাকে অনেক ভালোবাসত। এক কথায় বলতে গেলে বিমলা দীপকের চোখের মণি ছিল। তাদের জুটিটাও ভীষণ সুন্দর ছিল। একজন আরেকজনের জন্য কবিতা লিখত। দুষ্টু মিষ্টি ভালোবাসায় ভরা জুটি ছিল তাদের। কিন্তু সেই দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো এখন অতীত হয়ে গেছে। বিমলা মারা গেছে, দীপকেরও বয়স অনেক বেড়ে গেছে। কিন্তু মন থেকে বিমলাকে কখনোই ধুয়ে মুছে ফেলতে পারেনি সে। পুরনো কথাগুলো মনে করতে করতেই হঠাৎ তার বড় ছেলের বউ এসে বলে, কি হলো বাবা, আপনি এখনো তৈরি হননি? আমাদের তো এক্ষুনি বেনারসের জন্য রওনা হতে হবে। কথাটা শুনে দীপক একটু অবাক হয়ে যায়। আসলে দীপক এবং বিমলার ইচ্ছা ছিল শেষ বয়সে একসাথে বেনারসের তীর্থ করতে যাবে। কিন্তু বিমলা যেহেতু এখন আর বেঁচে নেই, তাই দীপক নিজেই তার পরিবার সহ বেনারসে যেতে চেয়েছিল। তবে দুঃখের বিষয়, সেই কথাটা সে নিজেই ভুলে গেছে। তবে শুধু যে এটাই ভুলেছে ব্যাপারটা তেমন নয়। বিমলার মৃত্যুর শোকে সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অতীতের স্মৃতিগুলো পরিষ্কারভাবে মনে নেই তার। ছেলেরা তাকে ডক্টরও দেখিয়েছে, মেডিসিন খেলে সে একটু শান্ত থাকে, আর সেটা মিস গেলেই সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। মন গড়া গল্প তৈরি করে সেটাকে বিশ্বাস করতে শুরু করে, আর সেসব নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়। তো বড় বউয়ের মুখে বেনারস যাওয়ার কথা শুনে দীপক মনে করে তাকে না জানিয়ে হয়তো জোর করে বেনারসে রেখে আসা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে তার ছেলেরা অনেকবার এই ব্যাপার নিয়ে দীপকের সাথে ডিসকাস করেছে, আর দীপকের ইচ্ছা ছিল বেনারসে যাওয়া। তবে সেই সব কিছুই বেচারা ভুলে গিয়েছে। তাই সে মন খারাপ করে তার জামা কাপড় গোছাতে শুরু করে। সেটা দেখে বড় বউ যখন এসে তাকে সাহায্য করতে চায়, তখন সে তাকে দূরে সরিয়ে দেয়। সে আশেপাশের কিছু একটা খুঁজতে শুরু করে। তখনই ছোট বউ এসে তাকে একটা ডায়েরি দেয়। ডায়েরিটা বিমলার ছিল। সেখানে সে দীপককে নিয়ে গান আর কবিতা লিখত। দীপক তার অতীতের অনেক কথাই ভুলে গেছে ঠিকই, কিন্তু সেই ডায়েরির কথাটা সে কখনো ভুলতে পারে না। সেটাকে নিজের কাছে আগলে রাখে সব সময়। তো ডায়েরিটা পেয়ে দীপক খুশি হয়ে যায়। এরই মাঝে হঠাৎ সে দেখতে পায় বিমলা বড় বউকে যে হীরের নেকলেসটা দিয়েছিল সেটা তার গলায় নেই। তার মনে হয় বড় বউ নিশ্চয়ই নেকলেসটা বিক্রি করে দিয়েছে। তাই সে বড় বউকে বকাঝকা করতে শুরু করে। বড় বউ তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নেকলেসটা আলমারিতে যত্ন করে উঠিয়ে রেখেছে, কিন্তু দীপক সেটা মানতে চায় না। সে চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় করে ফেলে। তখন তার বড় ছেলে এসে দ্রুত তাকে মেডিসিন খাইয়ে শান্ত করে। এরপর তারা সবাই মিলে বেনারসের উদ্দেশ্যে রওনা হয়। দীপকের 3 ছেলে, সমু, বাবলু এবং ছোটকা। তারা সবাই এখন বিবাহিত এবং প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা আছে। তবে বেনারসে তারা বাচ্চা সহ যায় না, শুধুমাত্র দীপকের ছেলে মেয়েরা তাকে নিয়ে যায়। তারা বেনারসের কাশীতে গিয়ে তীর্থ করে। সেদিনই আবার দীপকের জন্মদিন ছিল, তাই তারা সবাই মিলে খুব আনন্দের সাথে দীপকের জন্মদিন সেলিব্রেট করে। দীপক ভীষণ খুশি ছিল। সে তার পরিবারকে অনেক বেশি ভালোবাসত। তার ছেলেরাও তাকে একই রকমভাবে ভালোবাসত, কিন্তু তাদের মনের ভেতর কী চলছে সেটা কেউ জানত না। পরদিন ছোটকা এবং তার ওয়াইফ একটা বৃদ্ধাশ্রমের কথা বলতে চায়। তারা দীপককে সেখানে রেখে যেতে চেয়েছিল, কিন্তু সেখানে ভর্তি করতে গেলে তাদেরকে নিজেদের আইডি কার্ডের কপি এবং সব ডকুমেন্টস দিতে হতো। কথা শুনে তারা সেখান থেকে বেরিয়ে আসে। তারা আসলে কোথাও নিজেদের পরিচয় দিতে চাচ্ছিল না, শুধু চাচ্ছিল তাদের বাবাকে সেখানে রেখে যেতে।
কিন্তু বৃদ্ধাশ্রমের লোকটা কোনোভাবেই রাজি হয় না। এটা নিয়ে ছোটকারা সবাই খুব চিন্তায় পড়ে যায়। এরই মাঝে বড় ভাই সমু সেখানকার একজন লোকাল লোকের সাথে কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করে ফেলে। লোকটা এসে 3 ভাইকে জিজ্ঞেস করে, তোমরা যেটা করছো তাতে 3 ভাইয়ের সম্মতি আছে তো? তারা জানায় তারা 3 জন ডিসকাস করে কাজটা করছে। তখন লোকটা তাদের বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করব। এটা শুনে সবাই একটু স্বস্তি পায়। এদিকে দীপক তখন নদীর ঘাটে বসেছিল। বেশ কিছুক্ষণ মেডিসিন না নেওয়ার কারণে সে আবারও ধীরে ধীরে পাগলামি শুরু করে। তার বারবার বিমলার কথা মনে পড়ছিল। সে সময় তার পাশেই একটা ছেলে তার পরিবার সহ তার বাবার মৃত্যুর পর পিণ্ডদানের অনুষ্ঠান করছিল। সেখানে পণ্ডিত মন্ত্র পড়তে একটু দেরি করাতে ছেলেটা খুব বিরক্ত হয়ে যায়। সে বলে, এত আস্তে আস্তে মন্ত্র পড়ার কি আছে, একটু তাড়াতাড়ি করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা শুনে ছেলেটার মা ভীষণ কষ্ট পায়। সে বলে, আমি আর তোমার বাবা মিলে সারাটা জীবন তোমার পেছনে নষ্ট করেছি, আর তোমার বাবার জন্য 2 ঘন্টা নষ্ট করতে পারবে না? ছেলেটা তার মায়ের কথায় বিরক্ত হয়ে যায়। সেটা দেখে পেছন থেকে দীপক বলে ওঠে, আরে পণ্ডিত, এখন মন্ত্রটা একটু দ্রুত বলে দিলে কি বা যাবে আসবে? যার চলে যাওয়ার সে তো চলে গেছে, এখন আর তার পেছনে সময় নষ্ট করে লাভ কি? তাছাড়া আজকালকার ছেলেদের তো অনেক কাজ থাকে, অফিস আদালত সামলানো, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া, বউদের জন্য শপিং করা, ফেসবুক স্ট্যাটাস দেওয়া, এত কাজ ফেলে মৃত মানুষের পেছনে কে সময় দেয়? কথাগুলো শুনে ছেলেটা রেগে গিয়ে বলে, আপনার খোঁচা মারা কথার অর্থ আমি ঠিকই বুঝতে পারছি, কিন্তু এসব বলে কোনো লাভ নেই, তার থেকে ভালো নিজের চরকায় তেল দিন। এ কথা বলে ছেলেটা আবারও পুজোয় ব্যস্ত হয়ে পড়ে। তখন দীপক ধীরে ধীরে ছেলেটার পাশে গিয়ে বসে। তাকে হঠাৎ এভাবে আসতে দেখে ছেলেটা ভীষণ অবাক হয়ে যায়। দীপক তাকে বলে, আমার খোঁচা মারা বুঝতে পারছো, কিন্তু মায়ের ফিলিংস বুঝতে পারছো না? ছেলেটা তার কথা শুনে অনেক বেশি রেগে যায়। তখন দীপক বলে, বাবা মায়ের সময়ের কোনো মূল্য নেই, শুধু তোমার সময়েরই মূল্য আছে। একবার ভেবে দেখো তো, জন্মের পর যদি তোমার বাবা মা তোমাকে ডাস্টবিনে ফেলে রেখে আসতো বা তোমাকে মেরে ফেলতো, তখন তুমি সময়ের দাম কিভাবে দেখাতে? নিজের জীবনের দামটাও কি নেই তোমার কাছে? ছেলেটা তখন আর কথা বলতে পারে না। দীপক তাকে অনেক বকাঝোকা করতে থাকে। এরই মাঝে হঠাৎ তার ছেলের বউরা বিষয়টা দেখতে পেয়ে দৌড়ে আসে তাকে সামলানোর জন্য। তারা তাদের শ্বশুরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যায়, আর ওই ছেলেটার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন দীপক তার ছেলেদেরকে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের কাছে তো আমার জন্য সময় আছে নাকি? সেটা শুনে ছোটকা বলে, আরে বাবা, তুমি এসব কি বলছো? আমরা তো তোমার জন্য আরো গিফট কিনে এনেছি। একথা বলে সে দীপকের গায়ে একটা নতুন চাদর জড়িয়ে দেয়। দীপক ছেলেদের ভালোবাসা দেখে ভীষণ খুশি হয়। তার কনফিডেন্স ছিল যে অন্য ছেলেরা তার বাবা মায়ের সাথে অন্যায় করলেও তার নিজের ছেলেরা কখনোই এমনটা করবে না। কিন্তু তারা যে লুকিয়ে লুকিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যানিং করছে সেটা তো সে জানতই না। তো তারা সেখান থেকে পুজোয় চলে যায়। পুজোর সময়টাতে গঙ্গার ধারে প্রচণ্ড ভিড় হয়। সবাই সেখানে মনোযোগ দিয়ে পুজো এবং কীর্তন করছিল। দীপক মন দিয়ে ঈশ্বরের আরাধনা করছিল। তখনই সুযোগ বুঝে তার ছেলেরা তার কাছে থাকা ব্যাগ থেকে আইডি কার্ড, ছবি এবং অন্যান্য সব ডকুমেন্টস বের করে নেয়, যাতে কোনোভাবেই দীপকের পরিচয় আইডেন্টিফাই না করা যায়। এমনকি তার ওষুধগুলো, যেগুলো না খেলে সে পাগল হয়ে যাবে, সেই ওষুধগুলো তারা বের করে ফেলে। কিন্তু ছোটকা সেটা মেনে নিতে পারে না। সে তার ভাইয়ের হাত থেকে ওষুধটা কেড়ে নিয়ে বাবার ব্যাগে ঢুকিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে তারা সবাই বাবাকে ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। ছোটকা বাবাকে ফেলে যেতে চাচ্ছিল না। তখন বাকি ভাইরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। আসলে তারা তীর্থের জন্য বেনারসে যায়নি, গিয়েছিল তাদের বৃদ্ধ পাগল বাবার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা ভেবেছিল সেখানকার একটা আশ্রমে বাবাকে রেখে আসবে, কিন্তু সেখানে যেহেতু নিজেদের পরিচয় দিয়ে ভর্তি করাতে হবে, তাই তারা হতাশ হয়ে ফিরে এসেছিল। আর কোনো উপায় না থাকায় তারা বাবাকে ওই ভিড়ের ভেতর ফেলে রেখেই চলে যায়। এরপর তার কি হলো না হলো সেটা তো তাদের দেখার প্রয়োজন নেই, তারা তো ঝামেলা থেকে মুক্তি পেয়ে গেছে। তো সেখান থেকে তারা দ্রুত বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার সাথে সাথেই তার ছেলেমেয়েরা দৌড়ে এসে জিজ্ঞেস করে, দাদা কোথায়? তখন ছোটকা তার ভাইদের কথা মতো তার জীবন্ত বাবার ছবিতে ফুলের হার চাপিয়ে দেয় আর তাকে মৃত বলে ঘোষণা করে দেয়। এদিকে দীপক মনে করে ভিড়ের কারণে তার ছেলেরা হয়তো হারিয়ে গেছে, তাই সে পাগলের মতো তার ছেলেদেরকে খুঁজতে শুরু করে। ঔষধ না খাওয়ার কারণে সে মানসিকভাবে আনস্টেবল হয়ে পড়েছিল, তাই বর্তমানের কথা ভুলে গিয়ে সে অতীতে পৌঁছে যায়। ছোটবেলায় একবার বেনারসে গিয়ে তার 3 ছেলে হারিয়ে গিয়েছিল। তখন দীপক আর বিমলা পাগলের মতো তাদের ছেলেদের খুঁজে বেরিয়েছে।
দীপকের সেই কথাগুলো মনে পড়ে যায়, আর সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে তার ছেলেরা এখনও ছোট আছে আর আগের বারের মতোই হারিয়ে গিয়েছে। সে সবার কাছে গিয়ে বলতে থাকে, আমার একটা ছেলের বয়স 11 বছর, আরেকজনের বয়স 7 বছর, তৃতীয় জনের বয়স 5 বছর, তোমরা কি তাদের দেখেছ? কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় যে এমন বৃদ্ধ লোকের এত ছোট ছোট ছেলে কিভাবে থাকতে পারে। তারা দীপককে পাগল মনে করে অ্যাভয়েড করে যায়। এভাবেই খুঁজতে খুঁজতে সে গিয়ে পড়ে বিট্টু নামের এক ভলেন্টিয়ারের সামনে। নামে ভলেন্টিয়ার হলেও কাজটা তার ভিন্ন। মানুষের সাহায্য করার নামে তাদের জিনিসপত্র চুরি করাই বিট্টুর আসল কাজ। তো দীপক তার কাছে গিয়ে ছেলেদেরকে খুঁজে বের করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। এরই মাঝে হঠাৎ বিট্টুর কাছে তার এক সঙ্গীর কল আসে। সে জানায় বিট্টুর বেস্ট ফ্রেন্ড পাপ্পুকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা সবাই মিলে একই কাজ করত, আর পাপ্পু বেচারা প্রত্যেকবারই কোনো না কোনোভাবে পুলিশের কাছে ধরা পড়ে যেত। তখন বিট্টুকে যেতে হতো তাকে ছাড়ানোর জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এবার বিট্টুর কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাকে ছাড়ানোর মতো। এদিকে দীপক একাধারে তাকে রিকোয়েস্ট করেই যাচ্ছিল। বিট্টুও যখন জানতে পারে দীপকের ছেলেরা এত ছোট ছোট, তখন সে অনেক অবাক হয়ে যায়। সে দীপককে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে যে পুরনো ফ্যাক্টরিতে নতুন প্রোডাক্ট কোথা থেকে এলো, সাধারণ এলাকার লোফার ছেলেরা যেসব সস্তা জোক মারে আর কি। তবে দীপক সেটা শুনে ভীষণ রেগে যায়। তাছাড়া ছেলেদেরকে নিয়ে তার খুব টেনশন হচ্ছিল। তখন বিট্টু তার কাছে ছেলেদের ছবি দেখতে চায়। সে সময় দীপক তার ব্যাগ থেকে ছবি বের করতে গিয়ে দেখে তার ব্যাগের ভেতর বেশ কিছু টাকা রেখে দেয়া হয়েছে। আসলে এই টাকাগুলো তার ছেলেরাই রেখে গিয়েছিল। আজীবনের জন্য বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, কিছু টাকা তো দিয়ে দেওয়াই যায়, তাই না? তো বিট্টুর তখন নজর পড়ে যায় সেই টাকার দিকে, আর সে এবার খুব আগ্রহের সাথে দীপকের ছেলেদেরকে খুঁজতে শুরু করে। দীপক সেটা দেখে খুব খুশি হয়ে যায়। কথায় কথায় বিট্টু খুব কৌশলে তার ব্যাগ থেকে ওই টাকাগুলো বের করে নেয়। তারপর তাকে একটা আইসক্রিমের দোকানে বসিয়ে রেখে সেখান থেকে উধাও হয়ে যায়। এই এলাকার সবাই বিট্টুকে চিনত, তাই দোকানদার দীপককে বলে ওর আশা ছেড়ে দিন, ও আর ফিরবে না। এ কথা শুনে দীপক হতাশ হয়ে যায়। তখন দোকানদার বলে একটু দূরেই থানা আছে, সেখানে গিয়ে আপনার বাচ্চাদের মিসিং কমপ্লেইন করে আসুন। সে একটা ছোট ছেলেকে দীপকের সাথে পাঠিয়ে দেয় থানাটা দেখিয়ে দেওয়ার জন্য। তারা সবাই বুঝতে পারছিল দীপককে নিশ্চয়ই তার ছেলেরা সেখানে ফেলে রেখে গেছে, কিন্তু তারা বৃদ্ধ লোকটাকে কষ্ট দিতে চাচ্ছিল না। আসলে প্রত্যেক বছরই এরকম অনেক মানুষের দেখা পাওয়া যায় বেনারসে, যাদেরকে তাদের পরিবার তীর্থের নাম করে সেখানে ফেলে রেখে যায়। মানুষ কতটা নিষ্ঠুর, তাই না? এদিকে দীপকের ছেলেরা বাড়ি ফিরে এলাকার লোকজন জড়ো করে তার শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তারা সবাইকে জানায় দীপক মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই জেদ করে গঙ্গাতে সে ঝাঁপ দিয়েছে। তারা দীপককে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। আর বলতে শুরু করে তার বাবা মারা যায়নি। ব্যাপারটা তাদের এক প্রতিবেশীর কাছে সন্দেহজনক মনে হয়। তাছাড়া দীপক খুব ভালো সাঁতারু ছিল, তার পক্ষে এত সহজে নদীতে ডুবে যাওয়া সম্ভব না। তাই সে ছোটকাকে এই ব্যাপারে আরও অনেক প্রশ্ন করতে থাকে। অবস্থা বেগতিক দেখে ছোটকার ওয়াইফ তাকে টেনে নিয়ে যায় বাড়ির ভেতরে, গিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে। ছোটকা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তারা জেনে শুনে তাদের জীবন্ত বাবাকে মৃত প্রমাণ করার চেষ্টা করছে। তখন তার ওয়াইফ রেগে গিয়ে বলে, তোমার সমস্যা কি? ভালো কিছুকে তোমার সহ্য হয় না? আমি 24 ঘন্টা কাজ করি, বাচ্চা সামলাই, সব দিক আমার দেখতে হয়। তুমি তো কিছুই করো না, সারাদিন ভিডিও গেম খেলে বেড়াও। সংসার সামলানো কতটা কঠিন তোমার আইডিয়া আছে? তার উপর তোমার বাবা যখনই সুযোগ পায় তখনই আমাদের সাথে খারাপ বিহেভ করে। নিজেও পাগল আর আমাদেরকেও পাগল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। তার হাতে তো আর বেশি দিন সময় নেই, বড়জোর 2-3 বছর বাঁচবে, কিন্তু আমাদের সামনে তো পুরো জীবনটা পড়ে আছে। ছোটকা তখন আর কিছুই বলার সুযোগ পায় না। এরই মাঝে তার ভাই ভাবিরাও এসে তাকে রাগারাগি করতে শুরু করে। তখন জানা যায় দীপক কোনো কারণে তাদের বাড়িটা একটা ট্রাস্ট ফান্ডে দিয়ে দিতে চেয়েছিল, যেটা তার ছেলে এবং ছেলের বউরা মেনে নিতে পারেনি। কারণ এতদিন কষ্ট করার পর, শ্বশুরের অত্যাচার সহ্য করার পর তাদের আশা ছিল অন্তত বাড়ির ভাগটা তারা পাবে। সেটাকে হাতছাড়া হতে দেখে সবাই রেগে যায়, আর সবাই মিলে প্ল্যান করে তাদের বাবাকে বেনারসে ফেলে আসে। এসব নিয়ে তাদের সবার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু বাড়িতে বাচ্চারা আছে বলে পরবর্তীতে সবাই শান্ত হয়ে যায়। ছোটকার মনে ভয় লাগছিল, যদি তার বাবার সবকিছু মনে পড়ে যায় আর সে বাড়িতে ফিরে আসে তখন কি হবে। তখন তার বড় ভাবি বলে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যে ওষুধের কৌটাটা বাবার ব্যাগে রেখেছিলে সেটা আগে থেকেই তোমার ওয়াইফ খালি করে ফেলেছিল,
আর ওষুধ না খেলে বাবার সুস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ছোটকা তখন অবাক হয়ে তার ওয়াইফের দিকে তাকায়। কোনো মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে তার বিশ্বাস হচ্ছিল না। তবে ভাই ভাবিদের প্রেসারে বেচারা কিছু বলতেও পারে না। এদিকে দীপক থানায় পৌঁছে যায় ঠিকই, কিন্তু তার কিছুই মনে ছিল না। এমনকি নিজের নামটাও তার মনে ছিল না। তাই পুলিশও তার কোনো সাহায্য করতে পারে না। তারা দীপককে জিজ্ঞেস করতে থাকে তার নাম কি, বাড়ি কোথায়, কিছু মনে করল কিনা। কিন্তু দীপক কিছুই বলতে পারে না। তবে তার কথার ধরন শুনে সবাই বুঝে যায় লোকটা খুবই শিক্ষিত এবং ভদ্র মানুষ, কোনো রাস্তার পাগল না। তবে সমস্যা হচ্ছে তারা এখন লোকটাকে নিয়ে কী করবে। কোনো কুল কিনারা না পেলে সেই অনুসারে তার পরিবারকে খোঁজার চেষ্টাও করতে পারবে না। কিন্তু তাদের কাছে তো কিছুই ছিল না। এদিকে দীপক তার ছেলেদেরকে খুঁজে দেওয়ার জন্য জিদ করতে থাকে। সেটা দেখে এসপি দৌড়ে এসে বলে, আপনি টেনশন করবেন না, আপনার ছেলেদেরকে আমি খুঁজে দেব। কথা বলে সে দীপককে শান্ত করে। কিছুক্ষণের মধ্যেই কমিশনারের থানায় ভিজিট করার কথা। এটা নিয়ে তারা খুব টেনশনে পড়ে যায়, কারণ কমিশনার এসে দীপককে থানায় বসে থাকতে দেখলে তার দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দেবে এসপিকে। তবে সেই ঝামেলা নিজের কাঁধে নিতে চাচ্ছিল না, তাই সে ইন্সপেক্টরকে যে কোনোভাবে ঝামেলাটা মেটাতে বলে দেয়। এমন সময় বিট্টু সেখানে পৌঁছে যায় পাপ্পুকে ছাড়ানোর জন্য। তাকে দেখেই ইন্সপেক্টরের মাথায় আইডিয়া চলে আসে। সে পাপ্পুকে ছাড়ানোর জন্য টাকা নেবে কি, উল্টো বিট্টুকে কিছু টাকা ধরিয়ে দেয়। সেটা দেখে বিট্টু অনেক অবাক হয়ে যায়। সে বলে, আজ সূর্য কোন দিক থেকে উঠল? তখন ইন্সপেক্টর তাকে দীপকের কাছে নিয়ে গিয়ে বলে, দরকার পড়লে তোমাকে আমি আরও টাকা দেব, আর পাপ্পুকেও ফ্রিতে ছেড়ে দেব, কিন্তু তুমি লোকটাকে কোনোভাবে সামলাও। বিট্টু দীপককে দেখে ভয় পেয়ে যায়। অনেক কষ্টে সেই ঝামেলা কাটিয়েছিল, আর এই ঝামেলায় সে পড়তে চাচ্ছিল না। তখন ইন্সপেক্টর তাকে ভয় দেখাতে থাকে যে তারা যদি দীপককে নিয়ে না যায় তাহলে মিথ্যে কেসে তাদের সবাইকে ভেতরে ঢুকিয়ে দেবে। এটা শুনে পাপ্পু খুব ভয় পেয়ে যায়। সে বলে, জেলে বসে পুলিশের মার খাওয়ার থেকে ওই বয়স্ক লোকটাকে সামলে নেওয়া ভালো। তাই সবাই মিলে দীপককে নিয়ে বের হয়ে যায়। এরপর তারা দীপককে সেই লোকটার কাছে নিয়ে যায় যার সাথে কথা বলে সোমু তার বাবাকে সেখানে ফেলে রেখে গিয়েছিল। এই কাজের জন্য তারা লোকটাকে 30,000 টাকা দিতে চেয়েছিল, কিন্তু কাজ শেষ হওয়ার পর মাত্র 15,000 টাকা দিয়ে তারা পালিয়ে গেছে। এটা নিয়ে লোকটা খুব ডিস্টার্ব ছিল। তাই বিট্টু যখন তাকে দীপককে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করে তখন সে রাজি হয় না, কারণ তার আশ্রমে অলরেডি এরকম অনেকগুলো মানুষ পড়েছিল। নতুন করে কাউকে সামলানোর মতো টাকা এবং ধৈর্য তার ছিল না। তখন দীপক হঠাৎ ধৈর্য আর টাকা নিয়ে তাদেরকে অনেক জ্ঞানমূলক কথা বলতে শুরু করে, বড় বড় মনীষীদের উক্তি বলতে শুরু করে। যদিও কথাগুলোর গভীর অর্থ ছিল, কিন্তু বিট্টুর মতো ছিচকে চোরদের জন্য সেটা তো শুধুমাত্র ভাষণ। তাই সে বিরক্ত হয়ে বলে, তোমরা সব ভাষণ বন্ধ করো তো। তোমার যখন এতই জ্ঞান আছে তাহলে তোমার পরিবার তোমাকে ফেলে চলে গেল কেন? আর তারা যে চলে গেছে সেটা কেন বুঝতে পারছো না? কথা শুনে দীপক ভীষণ রেগে যায়। সে সব কিছু সহ্য করতে পারত, কিন্তু পরিবারের ব্যাপারে কোনো বাজে কথা সে সহ্য করতে পারত না। সে বিট্টুকে বকাঝকা করতে শুরু করে। তখন বিট্টু বলে, তোমাকে আজ সত্যিটা জানতেই হবে, না হলে তোমার মাথায় আমার কথা ঢুকবে না। কথা বলে সে ওই আশ্রমে থাকা প্রত্যেকটা লোককে দেখাতে থাকে আর তাদের গল্প বলতে থাকে যে কিভাবে তাদের পরিবার বোঝা মনে করে তাদেরকে বেনারসের গঙ্গা ঘাটে ফেলে গেছে। সেসব দেখে দীপক বলে, এই লোকগুলো দেখে আমার খুব মায়া হচ্ছে। আসলে তাদের সন্তানরা তাদের সাথে খুব বাজে কাজ করেছে, কিন্তু আমার ছেলেরা কখনোই এমন করতে পারে না। তারা আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ঈশ্বরের মতো শ্রদ্ধা করে। কথা শুনে বিট্টু আরও বিরক্ত হয়ে যায়। সে বারবার তাকে বোঝানোর চেষ্টা করে তার ছেলেরা আসলেই তাকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু দীপক কোনোভাবেই সেটা মানতে পারে না। একটা পর্যায়ে সে রাগের মাথায় বিট্টুর গালে কষে একটা চর বসিয়ে দিয়ে বলে, তোমাকে মনে হয় তোমার পরিবারের লোকেরা এভাবে রাস্তায় ফেলে গেছে, এজন্য তুমি এসব কথা বলছো। তখন বিট্টু আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে দীপককে মারার জন্য তেড়ে যায়। সৌভাগ্যবশত তার সাথীরা তাকে সামলে নেয়। তখন খুব বৃষ্টি হচ্ছিল। দীপক সে বৃষ্টির মধ্যেই নদীর ঘাটে গিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। এদিকে বিট্টুও মন খারাপ করে বসেছিল। এরই মাঝে পাপ্পু মদের বোতল নিয়ে আসলে সে ঢকঢক করে মদ খেতে শুরু করে। তাকে এতটা বিরক্ত দেখে পাপ্পু অবাক হয়ে যায়, কারণ মনের ভেতর যত কষ্টই থাকুক না কেন বিট্টু কখনোই মন খারাপ করে থাকতো না। তখন জানা যায় আসলেই দীপকের কথাগুলো সত্যি। বিট্টুর পরিবারের লোকেরাও ছোটবেলায় তাকে বেনারসে ফেলে চলে গেছে। এরপর সে তার বাবা মাকে খোঁজার অনেক চেষ্টা করে, পুলিশের সাহায্যও নেয়, কিন্তু কোনো লাভ হয় না। তাই পরিস্থিতির শিকার হয়ে তাকে চুরির পথ বেছে নিতে হয়। পাপ্পু সব কিছু জানত, কিন্তু ওই বয়স্ক লোকটাকে তো আর কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই।
তাই সে বিট্টুকে বুঝিয়ে শুনিয়ে দীপকের কাছে পাঠিয়ে দেয় তার রাগ ভাঙানোর জন্য। দীপক তখন বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছিল। সেটা দেখে বিট্টুরও খুব মায়া হয়। সে মদের বোতলটা নিয়ে গিয়ে দীপকের সামনে বসে। এরপর বলে, তুমি কি তোমার ছেলেদেরকে খুঁজে পেতে চাও? দীপক বলে, হ্যাঁ অবশ্যই। বিট্টু বলে, তাহলে এটা খাও। কথা বলে সে মদের বোতলটা তার দিকে এগিয়ে দেয়। মদ খেতে সে চাচ্ছিল না, কিন্তু মদ খেলে ছেলেদেরকে খুঁজে পাবে এটা ভেবে খাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে সরাসরি বোতল থেকে খেতে তার একটু অস্বস্তি লাগছিল। তাই সে পাশে পড়ে থাকা একটা নারকেলের খোল তুলে নিয়ে বৃষ্টির পানিতে ভালো করে ধুয়ে নেয়। এরপর সেটাতে মদ ঢেলে খেতে শুরু করে। সেখানে কথায় কথায় লোকটা বিমলার কথা তোলে। বিট্টু তার কথা শুনে বুঝে যায় দীপক তার ওয়াইফকে অনেক ভালোবাসে। তখন সেও তার ভালোবাসার মানুষটার গল্প করতে শুরু করে। আসলে সে মিনা নামের একটা মেয়েকে খুব ভালোবাসত। মিনাও তাকে অনেক ভালোবাসে, কিন্তু বিট্টু চোর হওয়ার কারণে মিনার মাসি তার সাথে মিনার বিয়ে দিতে চায় না। তবে মিনাও কিন্তু ভালো কাজ করতো না। বাবা মা মারা যাওয়ার পর তার মাসি তাকে মানুষ করেছে, কিন্তু আনফর্চুনেটলি তার মাসি নর্তকী ছিল। সে কারণে মিনাকেও বাধ্য হয়ে এই পেশা বেছে নিতে হয়। তবে মাসি মিনাকে ভীষণ ভালোবাসত, কখনো তাকে অপমানিত হতে দেয়নি। তার একটাই সমস্যা ছিল যে সে বিট্টুকে মোটেও সহ্য করতে পারত না। তাই একদিন মাসি তাকে ডেকে 2 লাখ টাকা দেয় মিনাকে ভুলে যাওয়ার জন্য। কিন্তু বিট্টু 2 লাখ টাকায় রাজি হয় না। অনেক দরদাম করার পর 2,15,000 টাকায় তাদের ডিল ফাইনাল হয়। বিট্টু টাকাগুলো উঠিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে মিনা যখন বিষয়টা জানতে পারে তখন সে ভীষণ কষ্ট পায়। সে রাগের মাথায় বিট্টুর সাথে ঝগড়া করতে শুরু করে আর তাকে বলে, তোমার সাহস হয় কিভাবে? আমার ভালোবাসা নিয়ে তুমি ব্যবসা করতে চাও? তখন বিট্টু বলে, আরে আমি তোমাকে ভুলে যাওয়ার জন্যই টাকাটা নিয়েছিলাম, কিন্তু ভুলতে পারছি না, কি করি বলো তো? কিন্তু মিনা তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় আর তার নম্বরটাও ব্লক করে দেয়। বিট্টু সেটা নিয়ে খুব টেনশনে ছিল। মিনার সাথে কথা বলতে না পেরে তার খুব কষ্ট হচ্ছিল। তাই দীপক তাকে মিনার সাথে গিয়ে কথা বলতে বলে। তার বিশ্বাস, মনে ভালোবাসা থাকলে যে কোনো রাগ পানি হয়ে যায়। সেই কথা মতো বিট্টু পৌঁছে যায় মিনার প্রোগ্রামে। তাকে দেখে মিনা খুশি হয় ঠিকই, কিন্তু মাসির মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তার এতগুলো টাকা লস হয়ে গেল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। যাই হোক, সব কিছু ভুলে তারা একসাথে আনন্দ করতে শুরু করে। তাদের সাথে দীপকও ছিল। সে সবার সাথে আনন্দ করতে করতে হঠাৎই সেন্সলেস হয়ে যায়। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। তারা দ্রুত দীপককে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তার চেক আপ করে জানতে পারে সে মানসিকভাবে অসুস্থ। অতীতের কোনো কথাই তার ঠিকঠাক মনে নেই। তাই সে দীপককে তার অতীতের কথা মনে করানোর চেষ্টা করে। সে অনেক কষ্টে তার মুখ থেকে তার বাড়ির নামটা বের করতে সফল হয়। তার বাড়ির নাম ছিল বিমলা সনদ। এরপর ডক্টর তাকে বাড়ির অ্যাড্রেস থেকে জিজ্ঞেস করলে দীপক উল্টো জিজ্ঞেস করে, তুমি কি আমার বাড়ি কিনতে চাও? ডক্টর মনে করে দীপক হয়তো তার বাড়ি বিক্রি করতে চায়, তাই সেও সায় দিয়ে বলে, হ্যাঁ আমি কিনতে চাই। কথা শুনে দীপক রাগের মাথায় তার উপর অ্যাটাক করে বসে। তখন ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর বিট্টুদের জানায় যে তার অতীতের কথা কিছুটা মনে আছে, কিন্তু বর্তমানের কথা কিছুই মনে নেই, আর নতুন করে কিছু মনে করাও তার পক্ষে সম্ভব না। এখন দীপকের আসল পরিচয় খুঁজে বের করার শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে তার অতীতের কথাগুলো একটু একটু করে মনে করানোর চেষ্টা করা। ডক্টর কিছু মেডিসিন লিখে দেয় আর বিট্টুদেরকে তার ভালোভাবে খেয়াল রাখতে বলে। কথা শুনে বেচারা মাসির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে, কারণ তারা সবাই তো দীপকের হাত থেকে মুক্তি পেতে চাচ্ছিল, কিন্তু এখন তার পুরো দায়িত্ব এসে পড়েছে তাদের সবার ঘাড়ে। এদিকে পুলিশও তাদেরকে প্রেশার দিতে শুরু করে, কারণ তাদের কাছে থাকা অবস্থায় দীপক অসুস্থ হয়েছে। তাই বাধ্য হয়ে বিট্টুদের সাথে এবার মিনারও এই ঝামেলায় জড়িয়ে যায়। মিনার মাসি বুঝে উঠতে পারছিল না তারা কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। এরই মাঝে তার মাথায় একটা আইডিয়া আসে। সে বিট্টুকে শর্ত দেয় যে সে যদি দীপককে সুস্থভাবে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে তাহলে তার সাথে মিনার বিয়ে দিয়ে দেবে। কথা শুনে মিনা আর বিট্টু দুজনেই ভীষণ খুশি হয়, কিন্তু দীপকের ফ্যামিলি খুঁজে বের করা তো এত সহজ নয়। তাই বিট্টু অন্য একটা বুদ্ধি কাজে লাগায়। পরদিন সে দীপককে টিটু নামের একটা লোকের হাতে তুলে দেয়। সেই সাথে তাকে কিছু টাকাও দিয়ে দেয়, যাতে টিটু একটা ভালো বৃদ্ধাশ্রম দেখে দীপকে রেখে আসতে পারে। টিটু তাকে আশ্বস্ত করে যে তার চিন্তার কোনো কারণ নেই, সে দীপককে সুস্থভাবে আশ্রমে পৌঁছে দিয়ে আসবে। বিট্টু তখন দীপককে বাসে তুলে দিয়ে খুশি মনে ব্যান্ড পার্টি নিয়ে পৌঁছে যায় মিনার বাড়িতে তাকে বিয়ে করার জন্য। মিনার মাসি তাকে দেখে অবাক হয়ে যায়। তার আইডিয়াই ছিল না এত দ্রুত বিট্টু দীপককে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু যেহেতু সে প্রমিস করেছিল মিনার সাথে তাকে বিয়ে দেবে, তাই কথা তো তাকে রাখতেই হবে।
এমন সময় হঠাৎ মিনা সেখানে এসে বলে ওঠে, তুমি তো দীপক চাচাকে তার বাড়িতে পৌঁছে দাওনি, তাহলে বিয়ে করতে এসেছো কোন মুখে? তার কথা শুনে বিট্টু একটু হতবাক হয়ে যায়। সে যে দীপককে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে এটা জানা মিনার পক্ষে সম্ভবই ছিল না, কিন্তু ঘটনাক্রমে সে জেনে যায়। তবে সে আরও একটা জিনিস জানতে পারে যেটা বিট্টুও জানত না। সে বলে, টিটু আমাকে সবকিছু বলে দিয়েছে। তুমি তো নিশ্চিন্তে দীপককে তার হাতে তুলে দিয়ে চলে এসেছো বিয়ে করতে, কিন্তু টিটু দীপক চাচাকে কিডনি চোরদের কাছে বিক্রি করে দিয়েছে। এ কথা শুনে বিট্টুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন মিনা বলে, তুমি কিভাবে ওই বৃদ্ধ লোকটার সাথে এমন করতে পারলে? তার আপন ছেলেরাও তো এতটা খারাপ কাজ করেনি। তার কথা বাদ দাও, এমন করতে কিভাবে পারলে? তোমার যে বাবা মা ছোটবেলায় তোমাকে ফেলে গিয়েছিল তারাও তো তোমার সাথে এতটা জঘন্য কাজ করেনি। একবার ভেবে দেখো, যদি তারা তোমার কিডনিগুলো বের করে বিক্রি করে দিত তাহলে কি হতো? বিট্টুর কাজে মিনা ভীষণ কষ্ট পেয়েছিল, তাই সে বলে, তুমি চোর, মিথ্যাবাদী। তারপরও আমি সবকিছু মেনে নিয়েছিলাম, কিন্তু আজ তুমি আমার বিশ্বাস নষ্ট করলে, আমার মন ভেঙে দিলে। বিট্টু তখন নিজের ভুল বুঝতে পেরে টিটুকে শায়েস্তা করার জন্য বেরিয়ে পড়ে। তার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক দীপককে উদ্ধার করতেই হবে। সে টিটুকে দেখা মাত্রই ধাওয়া করতে শুরু করে। টিটুও তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। বিট্টু অনেক কষ্টে তাকে ধরতে সফল হয়। সে টিটুকে খুব মারধর করে আর তার কাছে জানতে চায় সে দীপককে কার কাছে বিক্রি করেছে। টিটু প্রথমে মুখ না খুললেও মার খেয়ে পরবর্তীতে সবকিছু বলে দেয়। ততক্ষণে কিডনি চোরেরা দীপকের অপারেশনের প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা দীপককে সেন্সলেস হওয়ার ইনজেকশন দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। দীপক তার সর্বশক্তি দিয়ে লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে। তার ফাইটিং স্কিল দেখে মনে হচ্ছিল সে কোনো ট্রেনিং প্রাপ্ত ফাইটার। এত বয়স হওয়া সত্ত্বেও তার শক্তি আর কৌশলের সাথে কেউ পেরে উঠছিল না। একটা পর্যায়ে তাদের মধ্যে একজন গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে, আর দ্বিতীয়জন সেই সুযোগে দীপকের পেটে ছুরি দিয়ে আঘাত করে। কিন্তু এতেও লোকটা দমে না, ওই আহত অবস্থায় সবার সাথে ফাইট করা চালিয়ে যায়। এরই মাঝে বিট্টু সেখানে পৌঁছে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে কাউকে খুঁজে পায় না। সে দীপকের নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। অনেক ডাকাডাকির পর দীপক হাতে একটা স্ট্যান্ড নিয়ে আড়াল থেকে বেরিয়ে আসে। তার মনে হচ্ছিল বিট্টু নিশ্চয়ই ওই লোকগুলোর সাথে জড়িত, তাই সে বিট্টুর উপর অ্যাটাক করে। বিট্টু তাকে বোঝায় যে সে দীপকের কোনো ক্ষতি করবে না, কিন্তু দীপক তার কথা মানে না, কারণ সে অলরেডি বিট্টুকে ভুলে গিয়েছিল। এমন সময় হঠাৎ ওই চোরদের আরও কিছু লোক এসে তাদের উপর অ্যাটাক করতে চায়। তখন বিট্টু দীপককে সরিয়ে দিয়ে নিজেই ওই লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে। ঠিক সে সময় মিনা পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায়, আর পুলিশ সব ছেলেদের অ্যারেস্ট করে ফেলে। এরপর দীপককে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর বিট্টুকে তার সাহসিকতার জন্য 50,000 টাকা পুরস্কার দেয়া হয়। পুলিশ কমিশনার জানত বিট্টু একজন চোর, তবুও লোকটা তাকে পুরস্কৃত করে। সে বলে, চোর তো মানুষ পরিস্থিতির কারণে হয়, জন্ম তো সবাই মানুষ হিসেবেই নেয়। কথাটা শুনে বিট্টু অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তাদের মতো পরিচয়হীন ছেলেদের কথা এভাবে কেউ ভাবে না। কমিশনার তাকে জানায় তার এই সাহসিকতার জন্য নিউজ পেপারে তার ছবিও ছাপা হবে। কথা শুনে বিট্টু বলে, আমার বয়স যখন 2 বছর তখনও একবার আমার ছবি পেপারে ছাপা হয়েছিল, তবে সেটা মিসিং কমপ্লেন হিসেবে। মজার ব্যাপার হলো আজ পর্যন্ত কেউ এই ছবি দেখে আমাকে খুঁজতে আসেনি, তাই এসব ছবি টবি ছাপানোর কোনো প্রয়োজন নেই। তবে টাকাটা হাতে পেয়ে সে খুব খুশি ছিল। জীবনে প্রথমবার সম্মানের সাথে কেউ তাকে টাকা দিল। ব্যাপারটা আসলেই অসাধারণ। মিনাও তখন ভীষণ খুশি হয়। এরপর বিট্টু চলে যায় দীপকের সাথে দেখা করতে, গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চায়, আর তাকে ওয়াদা করে তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেবে। সাথে ওই পুরস্কার পাওয়া 50,000 টাকাও দিয়ে দেয়, কারণ প্রথম দিন তো বিট্টু তার টাকাগুলো চুরি করেছিল। কিন্তু সমস্যা হচ্ছে ওই টাকাগুলো পেয়ে দীপকের মনে হয় বিট্টু হয়তো তার বাড়িটা কিনতে চাচ্ছে, তাই সে বিট্টুর সাথে ঝগড়া করতে শুরু করে। সে বলে, তুমি কোন সাহসে আমার বাড়ি কেড়ে নিতে চাও? আমি আমার বাড়ি বিক্রি করব না। ওই বাড়িতে আমার ওয়াইফের আত্মা আছে, আমি কোনোভাবেই সেটা হাতছাড়া করব না। তার কথা শুনে বোঝা যায় সে ইচ্ছাকৃতভাবে তার বাড়িটা ট্রাস্টের কাছে দিতে চায়নি। এর পেছনে অন্য কোনো রহস্য আছে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। বিট্টু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে দীপকের বাড়িটা কিনতে চায় না, কিন্তু দীপকের মনে ভয় ঢুকে যায়। সে দ্রুত তার ছেলেদের কাছে পৌঁছাতে চাচ্ছিল। তার এমন পাগলামো দেখে বিট্টু অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে দীপককে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। কথা শুনে দীপক খুশি হয়ে তার সাথে বাড়িতে ফিরে যায়। এরপর শুরু হয় বিট্টুর নতুন জার্নি। তারা সবাই মিলে দীপকের মেমোরি ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে। এদিকে একজন সরকারি অফিসার পৌঁছে যায় দীপকের বাড়িতে। অচেনা একটা লোক দেখে সেই প্রতিবেশী লোকটা সামনে এগিয়ে আসলে অফিসার তার কাছে দীপকের পরিবার সম্পর্কে নানা রকম প্রশ্ন করতে শুরু করে।
প্রতিবেশী লোকটা তাকে জানায় দীপক মারা গেছে, কিন্তু তার ছোট ছেলের কথা শুনলে সেটা মনে হয় না। সে কখনো বলে তার বাবা মারা যায়নি, কখনো বলে তার বাবা তাকে আইসক্রিম খাইয়েছে, আরও অনেক কিছু। কথাগুলো শুনে অফিসারের মনে একটু খচকা লাগে। আসলে ছেলেটার মাথায় সমস্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে, সেটা তো তারা খুঁজে বের করতে পারবে। তাই সে বাড়ির ভেতরে গিয়ে প্রথমে ছোটকাকে টার্গেট করে, তাকে জিজ্ঞেস করে বাবা কিভাবে মারা গেছে। এই কথা শুনে ছোটকা হাউ মাউ করে কাঁদতে শুরু করে। অনেক কষ্টে বাকিরা তাদের রহস্যটা গোপন রাখতে সফল হয়। লোকটার এভাবে হুট করে এসে তাদেরকে জেরা করাটা কারো কাছেই ভালো লাগছিল না, কিন্তু যখন লোকটা তার আসল উদ্দেশ্য বলে তখন আর কেউ তাকে অ্যাভয়েড করতে পারে না। মূলত তাদের ওই বাড়িটা সরকার দখল করার ডিসিশন নিয়েছে। সেখানে একটা এয়ারপোর্ট তৈরি করা হবে। জমিটা অ্যাকুয়ার জন্য তাদেরকে 40 কোটি টাকা দেয়া হবে। এত টাকার কথা শুনে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। যে লোকটাকে এতক্ষণ তারা সহ্য করতে পারছিল না, তাকেই এখন সবাই মাথায় তুলে নাচছে। তারা লোকটাকে আদর আপ্যায়নের কোনো কমতি রাখে না। লোকটা জানায় তাদের সব পেপার ওয়ার্ক কমপ্লিট করা হয়ে গেছে, এখন শুধু বাড়ির মালিকের সাইনটা পেলেই হচ্ছে। আনফর্চুনেটলি ওই বাড়ির মালিকানা তখনও দীপকের কাছেই ছিল। তাই লোকটা বলে যেহেতু মালিক বেঁচে নেই, তাই তার ডেথ সার্টিফিকেট অফিসে জমা দিলেই আপনারা টাকা পেয়ে যাবেন। কথা বলে লোকটা সেখান থেকে চলে যায়। কিন্তু সমুরা পড়ে যায় টেনশনে। তাদের বাবা তো এখনো মারাই যায়নি, তাহলে তার ডেথ সার্টিফিকেট কোথা থেকে আসবে? তাদের মাথায় নানা রকম আইডিয়া আসতে থাকে। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বাবাকে ফিরিয়ে আনবে, আর সবাইকে বলবে তাদের বাবা ঈশ্বরের কৃপায় বেঁচে গেছে। এরপর বাবাকে দিয়ে কাগজপত্রগুলো সাইন করিয়ে মেছো ছেলে তাকে নিয়ে দেশের বাইরে শিফট হয়ে যাবে। সবাই তার কথা মেনে নেয়। এরপর তারা হিসাব করতে শুরু করে যে ওই 40 কোটি টাকা ভাগাভাগি করলে কার ভাগে কত টাকা পড়বে। তারা যেহেতু 3 ভাই, তাই টাকাটাও 3 ভাগ করার ডিসিশন নেওয়া হয়। কিন্তু মেজো বউ সেটা মানতে চায় না। সে বলে বাবা যেহেতু এখনো বেঁচে আছে, তাই তো আরও একটা ভাগ থাকা উচিত, আর যেহেতু এখন থেকে বাবা আমাদের সাথেই থাকবে, তাই সে ভাগটা আমাদের পাওয়া উচিত। কথা শুনেই বাকিরা খেপে যায়। তারা হিসাব দিতে শুরু করে কে কে দীপকের জন্য এতদিন কি করেছে। শেষমেশ তারা বুঝতে পারে বাবাকে ফিরিয়ে আনাটা খুবই বাজে আইডিয়া, তাই তারা অন্য কোনো প্ল্যান ভাবতে শুরু করে। অন্যদিকে বিট্টুরা বিমলার সেই ডায়েরিটা হাতে পেয়ে যায়। ডায়েরির ভেতর অনেকগুলো কবিতা লেখা ছিল। সেটা দেখে দীপকের একটু একটু করে পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করে। তাই বিট্টুরাও সবাই মিলে ওই কবিতাগুলোর মাধ্যমে দীপকের মেমোরি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর তারা জানতে পারে বিমলার ভ্যানিলা আইসক্রিম খুব পছন্দ ছিল। তারা সুযোগ পেলেই তাদের একটা ফেভারিট জায়গা থেকে ভ্যানিলা আইসক্রিম খেত। তার সামনেই A1 ফটোগ্রাফার নামে একটা স্টুডিও ছিল। মাঝে মধ্যে তারা সেই স্টুডিওতে ছবি তুলতে যেত। তার পাশে একটা হোটেল ছিল, সেখানে অনেক টেস্টি কচুরি পাওয়া যেত। বিট্টুরা কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায়। অ্যাটলিস্ট দীপকের কিছু মনে তো পড়ছে। কিন্তু সমস্যা হচ্ছে সে যে কোন সময়ের কথা বলছিল আর সে জায়গাটা আসলে কোথায়, এটা দীপক বলতে পারে না। আর জায়গার নাম না জানলে তো বিট্টুরা সেখানে পৌঁছাতেও পারবে না, তারা কোনো ক্লুও পাবে না। তাই তারা জায়গার নামটা জানার চেষ্টা করতে থাকে। সৌভাগ্যবশত একটা পর্যায়ে দীপক সিমলার নাম বলে। সেটা শুনে বিট্টুরা মনে করে দীপক নিশ্চয়ই সিমলার বাসিন্দা। তাই পরদিনই তারা সবাই দীপককে নিয়ে রওনা হয়ে যায় সিমলার উদ্দেশ্যে। রাস্তায় হঠাৎ তাদের গাড়ির সামনে সমুদের গাড়িটা পড়ে যায়। সমুরা 3 ভাই বেনারসে গিয়েছিল। তারা দীপককে দেখে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু দীপক তাদেরকে খেয়াল করে না। তার তো এটাই মনে নেই যে তার ছেলেরা বড় হয়ে গেছে, তাই সে সমুদেরকে চিনতেও পারে না। ছোটকা তার বাবাকে দেখে হতবাক হয়ে যায়, তার কাছে যেতে চায়। সেটা দেখে সমু বলে আমরাও দেখেছি বাবাকে, কিন্তু এখন তার সামনে গেলে আমাদের সব কষ্ট পানিতে চলে যাবে। তখন জানা যায় তারা বেনারসে গিয়েছিল তার বাবার নকল ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। সেটা নিয়ে তারা বাড়ির দিকে ফিরছিল। তো বাবা তাদের চিনতে পারেনি দেখে তারা দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে দীপকের কেন যেন মনে হচ্ছিল তার ছেলেরা আশেপাশে আছে, তাই সে কোনো কিছু না ভেবেই চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে তার ছেলেদেরকে খোঁজার জন্য। বাবা মায়ের মন হয়তো এরকমই হয়, সন্তান চোখের সামনে না থাকলেও তাদেরকে অনুভব করা যায়। তো বিট্টুরা যেহেতু বিষয়টা বুঝতে পারে না, তাই তারা আবারও দীপককে বুঝিয়ে শুনিয়ে গাড়ির ভেতরে নিয়ে বসায়। এরপর আবারও চলতে থাকে সিমলার উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা প্রত্যেকটা অলিতে গলিতে বিমলার সনদ খুঁজতে শুরু করে। তারা দীপকের কাছ থেকে যতটুকু ক্লু পেয়েছিল তার উপরে ভিত্তি করেই পুরো সিমলা শহরে খোঁজাখুঁজি চালিয়ে যায়। সিমলাতে পাহাড়ের উপর একটা বড় মন্দির ছিল। দীপক মনে মনে চাচ্ছিল ওই মন্দিরে গিয়ে একটু প্রার্থনা করতে। বিট্টু সেটা বুঝতে পেরে নিজে তাকে ধরে নিয়ে যায় সে মন্দিরে। দীপক তখন ভালোবেসে তার গায়ে থাকা চাদরটা বিট্টুকে পরিয়ে দেয়। সেটা পেয়ে বিট্টু মনে মনে খুব খুশি হয়। সে যেন দীপকের রূপে তার বাবাকে পেয়ে গেছে।
একটা অপরিচিত লোকের কারণে তার জীবনটা পুরোপুরি পাল্টে যায়। সে শুধুমাত্র দায়িত্ববোধের কারণে নয়, মন থেকে দীপককে সাহায্য করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তারা ফাইনালি সেই ফটোগ্রাফি স্টুডিও খুঁজে পায়, যেটার ব্যাপারে দীপক তাদেরকে বলেছিল, কিন্তু স্টুডিওটা ততদিনে বন্ধ হয়ে গেছে। সৌভাগ্যবশত তারা সেই ফটোগ্রাফির নাতির খোঁজ পায়, আর সে বিট্টুদের নিয়ে যায় স্টুডিওতে। তার দাদার প্রত্যেকটা ছবি ডেট সহ খুব যত্ন করে সামলে রাখত। তাই সে বিট্টুদেরকে স্টোররুমে নিয়ে গিয়ে সেখানকার ফাইলপত্র থেকে তাদের কাঙ্ক্ষিত ছবি খুঁজে নিতে বলে। কিন্তু বিট্টুরা যেহেতু দীপকের ব্যাপারে কোনো কিছুই জানত না, তাই তারা কোনো হদিসও পাচ্ছিল না। তখন মিনা বাইরে যায় দীপককে ডেকে আনার জন্য। মিনা যখন তাকে নিয়ে স্টুডিওর ভেতরের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ দীপকের মনে হয় মিনা হয়তো তাকে সেখানে আটকে রাখতে চাচ্ছে। তাই সে মিনার হাত থেকে পালানোর চেষ্টা করে। এই অবস্থা দেখে বিট্টু গিয়ে তাকে আটকায়, কিন্তু দীপক কারো বাধা মানে না। বিট্টুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। বিট্টুরাও তখন তার পেছন পেছন ছুটতে থাকে। দীপক দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় মেন রোডে, আর তখনই একটা ট্র্যাক চলে আসে তার সামনে। সৌভাগ্যবশত বিট্টু সময় মতো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনও দীপকের পাগলামো থামছে না। একটা পর্যায়ে সে বিট্টুকে ধাক্কা দিয়ে একটা চলন্ত গাড়ির উপর ফেলে দেয়। ভাগ্য ভালো যে তার কোনো ক্ষতি হয় না। এসব দেখে বিট্টু রাগের মাথায় দীপকের সাথে ঝগড়া করতে শুরু করে। তখন মিনা গিয়ে উল্টো তার সাথে ঝগড়া শুরু করে দেয়। বিট্টু সে সময় বিরক্ত হয়ে মিনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। দুর্ভাগ্যবশত বিট্টুর ধাক্কায় মিনা পড়ে গিয়ে তার কপালে আঘাত পায়, যেটা বিট্টু খেয়াল করে না। তার এইসব ঝামেলা আর সহ্য হচ্ছিল না, তাই সে সবার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় হঠাৎ পাপ্পুকে দেখতে পায়। দীপক চুপচাপ হাঁটতে হাঁটতে তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিট্টু সেদিকে খেয়াল করতে চায় না, আবার অ্যাভয়েডও করতে পারে না। তারা সবাই এবার দীপককে ফলো করতে শুরু করে। অতীতের কথাগুলো ধীরে ধীরে দীপকের মনে পড়ছিল, তবে সেটা রিসেন্ট কোনো কথা না, তাদের ছোটবেলার কথা। সেখান থেকে জানা যায় দীপক ছোটবেলা থেকেই বিমলাকে ভালোবাসত। সে সময় তারা সিমলাতে থাকত। তার বাবা ছিল পোস্টমাস্টার, আর বিমলের বাবা ছিল স্কুলের হেডমাস্টার। তাদের ভালোবাসার সূত্রপাত বিট্টুর মাধ্যমেই ঘটে। সে সবসময় আড়াল থেকে বিমলাকে ফলো করত। বিমলাও সেটা বুঝতে পারে, কিন্তু কখনোই ধরা দেয় না। তবে দীপকও হাল ছাড়ার পাত্র নয়। একটা পর্যায়ে সে বিমলাকে পটিয়েই ফেলে। সে বিট্টুদের আইসক্রিম খাওয়া আর ছবি তোলার গল্প শুনিয়েছিল। সেগুলো সবই ছিল তার ছোটবেলার স্মৃতি। দীপক একে একে স্মৃতি বিচরিত প্রত্যেকটা জায়গায় যেতে শুরু করে, আর বিট্টুরা তাকে ফলো করতে থাকে। দীপকের সাথে যেন তারাও সেই স্মৃতিচারণ করছিল। দীপকের যাতে আরও কথা মনে পড়ে, সেজন্য তারা ওই ডায়েরি থেকে একটা কবিতা পড়তে শুরু করে। এসবের মাঝে বিট্টু সুযোগ বুঝে মিনার কাছেও ক্ষমা চেয়ে নেয়, আর তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এরপর তারা সেখানকার পোস্ট অফিসে গিয়ে দীপকের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। কিন্তু এত বছর পর কি আর এত খোঁজ রাখা যায় বলুন? তার উপর আবার সেই সময় তো কম্পিউটারেরও চলন ছিল না, যে কম্পিউটারে সব তথ্য স্টোর করা থাকবে। তাই তারা কোনো কুল কিনারা খুঁজে পায় না। তখন পাপ্পু হঠাৎ বলে ওঠে, আচ্ছা, ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কি দরকার, আমাদের কাছে রেখে দিলেই তো হয়। কথাটা শুনে দীপক অবাক হয়ে যায়। যখন পাপ্পু বলে, দেখ, উনি আসাতে আমাদের জীবনটা কত পাল্টে গেছে, তাই না? আমাদের তো বাবা মানি, কিন্তু ওনাকে দেখলে বাবার মতো মনে হয়। বিট্টুও এক মুহূর্তের জন্য পাপ্পুর কথা মেনে নেয়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে কাজটা স্বার্থপরের মতো হয়ে যাবে। তাই তাদেরকে যেভাবেই হোক দীপকের ছেলেদেরকে খুঁজে বের করতে হবে। এরই মাঝে হঠাৎ মিনার সাথে তার মাসির একটু কথা কাটাকাটি হয়ে যায়। মিনা বেনারসে ফিরে গিয়ে আর নাচের কাজ করতে চাচ্ছিল না, কিন্তু তার মাসি এতে রাজি হয় না, কারণ নাচ তাদের একমাত্র উৎস। তখন বিট্টু সেখানে গিয়ে মিনার মাসিকে বলে, মিনার খেয়াল এখন থেকে আমি রাখবো, ও আর কারো সামনে নাচবে না। মিনাও তখন বিট্টুকে সাপোর্ট করে। এটা দেখে তার মাসি ভীষণ কষ্ট পায়। সে মনে করে দুদিনের পরিচিত একটা ছেলের জন্য মিনা তার মায়ের সমান মাসিকে ভুলে যাচ্ছে। সে রাগের মাথায় সেখান থেকে চলে যেতে চায়, আর যাওয়ার আগে মিনা বিট্টু এবং দীপকের ব্যাগগুলো গাড়ি থেকে বের করে ফেলে দেয়। তখনই হঠাৎ দীপকের ব্যাগ থেকে একটা চিঠি বেরিয়ে আসে। বিট্টু কৌতূহলবশত সেই চিঠিটা পড়তে শুরু করে, আর সেখান থেকেই দীপকের জীবনের আসল ঘটনা সামনে আসে। বিমলা ক্যান্সারের পেশেন্ট ছিল। জীবনের শেষ সময়টাতে সে তার ছেলেদেরকে উদ্দেশ্য করে এই চিঠিটা লিখেছিল। সে চিঠি থেকে জানা যায় দীপক বিমলার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য ওই বাড়িটা বন্ধক রেখেছিল, কিন্তু শত চেষ্টার পরেও সে বিমলাকে বাঁচাতে পারেনি। আর পরবর্তীতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে ওই টাকাগুলো আর পরিশোধ করা সম্ভব হয়নি। তাই ট্রাস্টের লোকেরা ওই বাড়ি দখল করে নিতে চাচ্ছিল, যেটা নিয়ে দীপকের ছেলেদের সাথে তার আসল ঝামেলা হয়। তো চিঠিটা পড়তে পড়তে হঠাৎ দীপক তাদের সামনে এসে দাঁড়ায়। সে বিট্টুর হাত থেকে চিঠিটা নিয়ে নিজে পড়তে শুরু করে, আর মনে মনে হাঁটতে থাকে সামনের দিকে।
তার সাথে বিট্টুর সে ছোট্ট সঙ্গীটাও ছিল। এমন সময় হঠাৎ পাহাড়ে ধস নামে, বড় বড় পাথরের খণ্ড গড়িয়ে পড়তে থাকে নিচের দিকে। এটা দেখে বিট্টুরা ভীষণ ভয় পেয়ে যায়। তারা দীপককে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে ওই বাচ্চা ছেলেটা পিছলে পড়ে যায় পাহাড়ের খাদে, আর পাথরের ভেতরে আটকা পড়ে যায়। সবাই তখন ভীষণ ভয় পায়। তারা ধরে নেয় বাচ্চাটা হয়তো আর বাঁচবে না, কিন্তু দীপক গিয়ে পুরো বিষয়টা সামলে নেয়। সে বিট্টুর কাছ থেকে তার ফোনটা নিয়ে একটা লম্বা লাঠির মাথায় বেঁধে ক্যামেরা অন করে ওই পাথরের ফোকর দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর বাচ্চাটাকে বলতে থাকে, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এরপর ফোনটা বের করে এনে ভিডিওটা চেক করে বলে, ভয় নেই, এখনও গোল্ডেন আওয়ার চলছে, বাচ্চাটাকে বাঁচানো যাবে। বিট্টু তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। এমন সময় হঠাৎ বিট্টু লক্ষ্য করে তার পাশে একজন আর্মি অফিসার গোল্ডেন আওয়ারের ব্যাপারে সবাইকে গাইড করছে। বিট্টুর মনে তখন সন্দেহ হয়। সে দৌড়ে চলে যায় সে অফিসারের কাছে, গিয়ে বলে, আপনি এখন যে বিষয়গুলো নিয়ে গাইড করছিলেন, এই কথাটি আমাদের সাথে থাকা একটা বৃদ্ধ লোকের মুখে বলতে শুনেছি, কিন্তু লোকটা তার অতীতের সবকিছু ভুলে গেছে। আমার মনে হয় সে হয়তো আপনাদের মতোই আর্মি অফিসার ছিল। সেটা শুনে অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করে, লোকটার নাম কি? বিট্টু বলে, দীপক ত্যাগী। নামটা সে বিমলার ওই চিঠি থেকে জেনেছিল। দীপকের নামটা শুনেই অফিসার হতবাক হয়ে যায়। সে তখন একটা টিমকে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। সে সাথে তাদের ক্যাপ্টেনকেও ফোন করে ডেকে আনে। তখন জানা যায় দীপক আসলে একজন আর্মি অফিসার ছিল, তবে কোনো যেন-তেন অফিসার নয়, আর্মির স্পেশাল স্কোয়াডের হেড ছিল সে। আর ওই ক্যাপ্টেন একটা সময় দীপকের ছাত্র ছিল। এত বছর পর দীপককে চোখের সামনে দেখে লোকটা খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না তার গুরুর অতীতের কোনো কথাই মনে নেই। সে নিজের পরিচয় দেওয়ার অনেক চেষ্টা করে, দীপককে সবকিছু মনে করানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। দীপক একটা কথাও বলে না। এটা দেখে লোকটা হতাশ হয়ে যায়। তখন বিট্টু তাকে জিজ্ঞেস করে, আপনি কি ওনার বাড়ির অ্যাড্রেস বা পরিবারের কাউকে চেনেন? ঠিকানাটা জানা গেলে খুব উপকার হতো। তখনই দীপক গড়গড় করে তার বাড়ির পুরো ঠিকানা বলে দেয়। তার বাড়ি ছিল পালংপুরে। সেটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসলে দীপকের অতীতের কথাগুলো সব মনে পড়ে যায়, তাই তারা এক মুহূর্ত দেরি না করে পালংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছানোর সাথে সাথে তাদের প্রতিবেশী লোকটা দৌড়ে এসে দীপককে জড়িয়ে ধরে, আর তাকে জানায় তার ছেলেমেয়েরা অলরেডি বাড়িটা বিক্রি করে দিয়েছে, শুধু পেপার ওয়ার্ক কমপ্লিট করার জন্য তারা সবাই ভূমি অফিসে গেছে। কথাটা শুনে দীপক ভীষণ কষ্ট পায়। এদিকে তার ছেলেরা বাড়ি বিক্রি করে দিয়ে 40 কোটি টাকার চেক হাতে নিয়ে তার বাবার মৃত্যুর দুঃখ প্রকাশ করছিল। তবে সবার মাঝে ছোটকার কোনো রিয়াকশন ছিল না। সে কখনোই তার বাবাকে ছাড়তে চায়নি, কিন্তু সিচুয়েশন আর পারিবারিক লোকেরা তাকে এই কাজটা করতে বাধ্য করেছে। তার বড় ভাই অনেক ইমোশনাল স্পিচ দিচ্ছিল। এমন সময় দীপককে নিয়ে বিট্টুরা পৌঁছে যায় সেখানে। তাকে দেখে তার ছেলেরা ভীষণ ঘাবড়ে যায়। দীপক তাদের কাছে গিয়ে বলে, তোমরা যদি আমাকে জানাতে তাহলে আমি এমনিতেই বাড়িটা তোমাদের নামে লিখে দিতাম। অযথা সেটা বিক্রি করার প্রয়োজন ছিল না। ওই বাড়িতে তোমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেসবের কি একটুও মূল্য নেই তোমাদের কাছে? ছেলেগুলো তখন নিজেদের ভুল বুঝতে পারে, দীপকের কাছে ক্ষমা চায়, কিন্তু এরকম একটা কাজের জন্য কি আসলেও ক্ষমা করা উচিত? দীপক তার ছেলের বউদেরকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের বাবা হতে পারিনি। একটাবার যদি বাবার মতো করে ভাবতে তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হয়ে যেত। মেয়েগুলো তখন নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ক্ষমা চাওয়ার মুখটাও তাদের ছিল না। দীপক রাগে ঘৃণায় তার বড় ছেলের মুখে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যেতে শুরু করে। বিট্টুরও তখন তার উপর ভীষণ রাগ হচ্ছিল। দীপকের মতো একটা মানুষকে তারা কিভাবে এত অবহেলা করতে পারে, এটাই সে ভেবে পাচ্ছিল না। তাই রাগের মাথায় সে দীপকের বাকি দুই ছেলেকেও মেরে বসে। এরপর সেখান থেকে দীপকের পিছনে পিছনে বের হয়ে আসে। সেই সময় খুব তুষারপাত হচ্ছিল। দীপক সেই তুষারগুলো হাতে নিয়ে নিজেই নিজের পিণ্ডদান করে, অর্থাৎ তার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করে। এটা দেখে বিট্টু দৌড়ে গিয়ে তাকে আটকায়, আর তাকে বলে, তুমি এসব কেন করছো? আমি তো আছি, আমি তোমার ছেলে, আর তোমার শ্রাদ্ধ করার অধিকার শুধু আমার। তবে সেটা তখন করব যখন তুমি নিজের ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছায় মারা যাবে। দীপক তার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার আপন ছেলেরা যখন থেকে দূরে সরিয়ে দিয়েছে তাকে, তখন এই অচেনা ছেলেটা তাকে নিজের বাবার মতো আপন করে নিয়েছে। এটা ভেবেই সে বিট্টুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বিট্টু মনে মনে ডিসিশন নেয় সে আর দীপককে কখনো কোথাও যেতে দেবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার হাতের উপর মাথা রেখেই দীপক সেখানে মারা যায়। বিট্টু তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে। এত বছর পর একটু বাবার আদর পেয়েছিল সে, কিন্তু সেটাও তার কপালে সইল না। তবে সে যেহেতু দীপককে তার বাবা হিসেবে গ্রহণ করেছিল, তাই তার শ্রাদ্ধের কাজটাও সে নিজ হাতে সম্পন্ন করে। আর গল্পটাও এখানে শেষ হয়ে যায়।
আপন সন্তান যে কতটা খারাপ হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে, আজকের গল্পটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। যতই সমস্যা থাকুক না কেন, যারা আমাদের জন্ম দিয়েছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে, তাদের সাথে কি এমন অন্যায় করা উচিত? আপনাদের কি মনে হয়? শেষ একটি প্রশ্ন করতে চাই, গল্পটা শুনে কেঁদেছেন কি? আমি আসলে অনেক ইমোশনাল হয়ে পড়েছি, সরি ফর দ্যাট। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।